মাছি থামো, মাছি থামো। দৌড়ো, দৌড়তে থাকো। বসন্ত নিকেতনে ঢুকলে তুমি কি ভাবলে পালিয়ে যেতে পারবে? তুমি কি করবে? আগে না আসো। এই মেয়েটি বেশ সুন্দর, আমাদের মজা করিয়ে দাও। হ্যাঁ ঠিক। না, এটা কি বিশ্ব? সামনে থেকে মেয়েকে বাধ্য করছো? এটার মাঝে না ঝুঁক, দূরে যাও। আমার সামনে মহিলা মারছো? যেহেতু আমার সামনে হলো, তাহলে তোমরা মরতে চাচ্ছ। পাঞ্জাব, সবাই একসাথে এই বাজে মেয়েটিকে মারে মারে মারো। মাছি। তোমার শরীরে এত ক্ষত কেন? কে করলো? আমি তোমার জন্য পুলিশে যাব। কাজে লাগবে না, এইসব ক্ষত আমার স্বামী করেছে। পরিবারে সহিংসতা? তাহলে তুমি তাকে ছেড়ে দিতে পারো না? সে একজন পুরুষ। মুক্ত করো, তুই পাগল। আমি তোমার সাথে বিচ্ছেদ চাই। কি? বিচ্ছেদ? মহিলা, তুমি ভেবেছিলে ঘোষ বাড়িতে ঢুকলে কখনো পালিয়ে যেতে পারবে? বসন্ত নিকেতনে বিজ্ঞাপন দিয়েছি, 3 দিনের পরে নতুন রানী সরকারিভাবে নিলামে বিক্রি হবে। কোন রানী? তুমি কি করবে? মহাশয়া, তোমার কুশেচ্ছার জন্য প্রস্তুত হও। তাহলে সেই লোকটি তোমাদেরকে বাসন্ত নিকেতনে বাধ্য করছে? এর চাইতেও বেশি। সে বসন্ত নিকেতনের প্রকৃতির মালিক। বসন্ত নিকেতন? আমি কি সেখানেই মল্লিকা দিদিকে খুঁজছিলাম? তার আগের সকল স্ত্রী তার দ্বারা বাধ্য হয়ে বসন্ত নিকেতনের রানী হয়েছিল। দিদি, দয়া করুন, আমার 2 বোনকে বাঁচান। আমাকে পালানোর জন্য তারা সাহায্য করলো, তাই সবকিছু ফিরে ধরা পড়েছে। তারা মারা যাবে, দয়া করুন। মহিলাকে বাধ্য করা আমার প্রিয় নয়, এবং মহিলার উপর হাত রাখা? শান্ত হও, এটার ব্যাপারে আমি দেখব। তোমরা পালানো চেষ্টা করলে? মহারাজের আদেশ আমাকে তোমাদেরকে শিক্ষা দিতে। দিনের উজ্জ্বল আলোতে নারী নির্যাতন, কত সাহস! কি বোকা মহিলা, এখানে বেহায়াশীলতা করছো? কেউ আসো, একটু দেখো তাকে। তুই কে? তুই শয়তান? তোমাদের মতো মানবভোজী এবং কঙ্কালও ছেড়ে না দেবার জগৎ আমি পাইলেই ধ্বংস করে ফেলব।
এই বাড়িটা আমার মা রেখে গেছেন। এখানে বিশ্রাম করুন, নিরাপদ। আমি ডাক্তারকে ডাকিয়ে রেখেছি। প্রতি 7 দিনে তারা এখানে আসবে। তারা বিশ্বাসযোগ্য। তাহলে আপনারা শান্তিতে এখানে থাকুন ও সুস্থ হয়ে যান। রূপা দিদি, আমরা আপনাকে কিভাবে ধন্যবাদ জানাই? কিছু নেই। আপনাদের দেখে আমার মনে পড়ে একজন দিদির কথা। সে বহু বছর ধরে অনুপস্থিত। আমি আশা করি যদি বাইরে সে কোনো সমস্যার মুখোমুখি হয় তাহলে ওরও সাহায্য পাওয়া যায়। রূপা দিদি, আপনার দিদির নাম কি? আমি সেখানে বহু বছর ছিলাম। অনেক লোক দেখেছিলাম। হতে পারে দেখেছিলাম। তার নাম মল্লিকা চৌধুরী। 7 বছর আগে অনুপস্থিত। এটা তার ছবি। মল্লিকা চৌধুরী। মল্লিকা, কিছুটা চেনা লাগছে। নামও চেনা লাগছে। একটু একটু মনে পড়ছে না। কিছু নেই, ধীরে চিন্তা করুন। জরুরি নয়। দিদি, দাদা আপনাকে দেখা করতে বলেছেন। কেন এখনো যাচ্ছেন না? দাদা ব্যাকুল হয়েছেন। হাই, আজ দাদা আমাকে কোনো ঘোষ পরিবারের ছেলের সাথে দেখা করতে বলেছিলেন। আমি এটা প্রায় ভুলে গিয়েছিলাম। আপনারা শান্তিতে সুস্থ হয়ে যান। আমি পরে আবার দেখা করব। হে, অপেক্ষা করুন। আপনি কি বললেন যে আপনার সাথে দেখা করবার লোকের নাম ঘোষ? তার বাড়ি কোথায়? পুরো নাম কি? তার নাম অসীম ঘোষ। পূর্বনগরে বাস করে। তার বাড়িতে খাদ্যের দোকান। দিদি, আপনার সাথে দেখা করবেন। সে কি আমাদের বিরক্ত করেছিল সেই লোক? হতে পারে না। মামা বলেছেন সে শহরের একজন সুপরিচিত সদাঞ্চল ব্যবসায়ী। এমনকি সে কিছু সেলাই শপও খুলে দিয়েছিল দরিদ্র ও দুঃখিত মহিলাদের জন্য। আমি ভেবেছিলাম আপনাদের আঘাত ভালো হয়ে গেলে তার কাছে কাজ করতে পারেন। যতক্ষণ না সেই লোক ততক্ষণ ভালো। আশা করি আর কোনো মহিলা সেই প্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা চিন্তা নিন না। আমার দেখা শেষ হলে আমি সেই লোকটিকে খুঁজে বের করব। আপনাদের পক্ষে প্রতিশোধ নেব। তোমার কাজের কারিগরি বিরল। এত লোক দিয়ে রক্ষা করছিল, তারপরও বসন্ত নিকেতনকে ধ্বংস করে দেওয়া হলো। সেই মহিলাগুলো ধরে পানো হলো। তাদের সাহায্যকারী ক্ষমতা ছিল অতুলনীয়। আমরা তাদের সামনে ছোট ছিলাম। মহারাজ, মহারাজ মারো না! মহারাজ, মহারাজ মারো না! নিরকার্য জিনিস। লাল শাড়ি ক্লাবের মুখ কলম্বন করে দিয়েছ। তাকে টেনে নিয়ে যাও। বিশ্রাম গৃহে পাঠিয়ে কুকুরের খাবার করো। হত্যা, হত্যা, হত্যা হয়েছে। রূপা, একটু শান্ত থাকবে। তোমার সেই বাজারের মতো আচরণ এখানে নিয়ে আসো না। ঘোষ পরিবার একজন বিখ্যাত বড় পরিবার। তারা মহিলার শান্তিপূর্ণ স্বভাবকে বিশেষ করে। জানলাম মামা। আমি ভান করেও একজন ভালো স্ত্রী ও মা হিসেবে আচরণ করব। ঠিক আছে? হত্যা, হত্যা! মামা, রূপা, এটাই অরিন্দম বাবু। অরিন্দম বাবু, নমস্কার। হত্যা! দিদি, আপনি কি ভালো আছেন? আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ অরিন্দম বাবু। আমি ঠিক আছি। অরিন্দম বাবু আমার ভাঞ্জার মধ্যে সত্যিই ভাগ্যের বন্ধন। একটু আগে সে কে ছিল? ও, সেই লোকটি চুরি করে পুলিশের কাছে দিয়েছেন। রূপা দেবী,
আপনার মুখটা অপরিচিত। সাধারণত আপনি যোগ দেন রামনগরের সাহিত্য কবিতা সভায়। কবিতা সভা? কবিতা সভার মজা কোথায়? আমার ভাঞ্জা সাধারণত বাইরে যায় না, দ্বিতীয় দরজা থেকেও। নিয়মকানুনের বিশাল শ্রদ্ধা রাখে। অরিন্দমবাবু তাকে দেখেননি, তাই স্বাভাবিক। কিছুটা বোঝা গেল। ওহ মস্তু, চা প্রস্তুত, দুজনে চিন্তা করুন। আজকের দেখা কেমন ছিল? সুন্দর ও স্বচ্ছ, জগৎকে মোহন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখতে দুর্বল, সহজে নিয়ন্ত্রণযোগ্য। পরিবারের অবস্থা ও মাঝারি মাঝে। যথাযথভাবে তার প্রশিক্ষণ দিলে সে লাল শাড়ি ক্লাবের নতুন রানী হয়ে উঠতে পারে। মধুমিতা সেই মহিলাটি পালিয়ে গিয়েছিল। সে একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি। এর কারণে আমাদের ঘোষ পরিবারকে নতুন পরিচয় নিতে হয়েছিল, যাতে রামনগরে থাকা যায়। প্রথমে এই মেয়েটিকে এনে প্রশিক্ষণ দিন। উপরের লোকেরা চাপ দিচ্ছে। তারা যেহেতু ভালো পরিবারের, তাহলে আপনারা... তোমার মুখ বন্ধ করো। তোমাকে বারবার বলছি, যখন সেই মেয়েটি বাড়িতে আসবে তখন তোমাকে কম কথা বলতে হবে, না হলে তোমাকে মারে মারে মেরে ফেলব। রূপা, ওই অরিন্দমবাবু, তোমার মতামত কি? যাই হোক, বিয়ে করতেই হবে, মায়ের শেষ আকাঙ্ক্ষা পূরণ করতে। তার সাথে বিয়েও ভালো। মালিক, মালিকা, ঘোষ মহাশয়া মালিকাকে একাকে দেখতে চান। কে দেন? হ্যাঁ। মহাশয়া, আপনি আমাকে কি কারণে ডাকলেন? তুমি আমার অরিন্দমের সাথে বিয়ে করো না। কেন? আপনি কি আমাকে পছন্দ করেন না? না, না, ঘোষ পরিবার তোমার ধারণার চেয়ে জটিল। অরিন্দম... মা! অরিন্দম, 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 অরিন্দম! মা কেন আমার অপেক্ষা না করে সেন বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন? প্রস্তাব? কিন্তু মাসি, আপনি আগে বলছিলেন... আমি রূপা দেবীর প্রতি প্রথম দেখায় মোহনবদ্ধ। আমি আর অপেক্ষা করতে পারছি না তার সাথে বিয়ে করে জীবন কাটানোর জন্য। মা আমার ভালোবাসার কথা জানার পর আনন্দে ভুল কথা বলে ফেললেন। দয়া করে রূপা দেবী, ক্ষমা করুন। ভুল কথা বললেন? হ্যাঁ, আমি ভুল কথা বলেছিলাম। রূপা দিদি, অরিন্দম তোমাকে সত্যিই ভালোবাসে। রূপা দেবী, আজ আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি। যদি তুমি আমার সাথে বিয়ে করতে চাও, তাহলে আমি কখনো অন্য কনকুবাইন নেব না। জীবনের জন্য একে অপরের। তুমি... রূপা দেবী, আমার অনুরোধে সাথে দিতে পারেন? হ্যাঁ। তৃষা দেবী, আপনি কোথায়? দেখলাম দেবী বাগানের দিকে গেছেন। বের হয়ে আসো। তুমি তৃষা? এটা বিনোদের দোকানের দুধের সন্দেশ। চেষ্টা করতে চাও? এবার বাবা মাকে সাথে ভ্রমণ করছি। কখন ফিরে আসবো তা জানি না। তুমি ফিরে না আসলে আমি তোমাকে খুঁজে বের করব। যাই হোক, এই অনন্য চিহ্নের মাধ্যমে আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। তৃষা,
তোমার কবজির এই চিহ্নটা কি জন্মগত নমুনা? এটা আমার জন্মের আগেই ছিল, মায়ের মতোই। তোমার মায়ের কবজিতেও এটা ছিল? তৃষা, তুমি কি আমাকে বলতে পারো তোমার মায়ের নাম? মায়ের নাম শুভ্রা পাল। শুভ্রা পাল? কিভাবে? শুভ্রা পাল, এটা কি সত্যিই কোইন্সিডেন্স? তুমি বাবার নতুন মা? হ্যাঁ তৃষা, যদি তুমি আমাকে মা নাম করতে না চাও তাহলে মাসি বা দিদি বলতে পারো। মাসি, বাবার সাথে বিয়ে করবেন না? কেন? তৃষা কি মাসিকে পছন্দ করছো না? তুমি ভালো মানুষ, তারা সব ভালো মানুষ, তারা সব মারা গেছে। তৃষা তোমাকে মরতে চায় না। তৃষা, তৃষা, এখানে আসো। আজ বাবা ও মায়ের বিয়ের দিন। তোমাকে ভালো বাচ্চা হতে হবে। আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না? শুনলাম শুনলাম। আপনার কক্ষে যাও। মহাশয়া, তৃষার মা তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, তাই বাড়িতে তাকে বেশি ভালোবাসা পায়। কিছুটা বাজে হয়েছে, তোমাকে বিরক্ত করলে না? কিছু নেই। তৃষার মা কিভাবে মারা গিয়েছিলেন? মহাশয়া, তুমি সত্যি লাল শাড়ি ক্লাবের সবচেয়ে বিখ্যাত রানী ছিলে। কষ্ট লেগেছে। সেই বিশেষ অতিথিরা তোমার আজকের পারফরমেন্সে খুবই সন্তুষ্ট। অরিন্দম ঘোষ, তুমি একজন পুরোপুরি... মহাশয়া, তোমার ভাগ্য লাভ। কিছু বিশেষ অতিথি আছে যারা বিবাহিত মহিলার প্রিয়। না হলে তোমার এই কুড়ালের মতো চেহারা দেখে কি অধিকারে তুমি অরিন্দম ঘোষের স্ত্রী হবে? তুই কি আমাকে কামড়তে চাও? কামড় করো। এই মহিলার কাছে আরো বেশি গর্ভনাশক ঔষধ দাও, আমার কাছে আর কোনো সন্তান না পায়। হ্যাঁ, তোমার শাস্তি হবে। মরে ভূত হয়েও তোমাকে ছাড়বো না। শুভ্রা পাল, তুই কি আমাকে হুমকি দিচ্ছ? তুই? মনে রাখো, আমার নাম মল্লিকা চৌধুরী। একদিন কেউ তোমাকে পাইবে আর আমার প্রতিশোধ নেবে। মহাশয়া, যেহেতু তুমি আমার স্ত্রী হয়েছ, তাহলে কিছু বিষয় আমি আর তোমাকে লুকিয়ে রাখতে পারব না। আমার স্ত্রী হিসেবে কিছু বিশেষ কাজ করতে হবে। এত লজ্জাযুক্ত। আসো, আমাদের সাথে পান করো। যেমন অতিথিদের সাথে থাকা। কাকে সেবা? ঘোষ পরিবারের মহাশয়া হিসেবে তোমাকে স্বাগত করতে হবে আমাদের বন্ধু পরিবারকে। মানে বলছিল, আমি ভেবেছিলাম... মহাশয়া, তুমি ভেবেছিলে না আমাদের ঘোষ পরিবারের কাজ কিছু বসন্ত নিকেতনের মতো? আমি বেশি ভেবেছিলাম। শুভ্রার হৃদরোগ ছিল। তৃষা জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না। একদিন জ্বরে তিনি টিকতে পারেনি। হৃদরোগ? মল্লিকা দিদি সবসময় সুস্থ ছিলেন। তাহলে এই শুভ্রা সত্যি আমার খোঁজার মানুষ নয়? মহাশয়া, আমরা কিছুদিন পরে সন্তান পাব। মহিলার জন্য প্রসব মৃত্যুর তার। আমি ভয়। আমি সহ্য করতে পারবো না আমার প্রিয়কে আবার হারানো। ঠিক আছে, আমি তোমার মতোই করব।
বাবু, চাপান করুন। বাবু, আজ আমার স্বাস্থ্য ভালো নয়। আমাকে সেবা করা তোমার সৌভাগ্য। তুমি কি সাহস করে অস্বীকার করছো? কামড়। প্রিয়, তুমি ভিতরে আছো? আমি তোমার জন্য মাংসের স্যুপ বানিয়েছি। প্রিয়, আপনি ভিতরে? আমি ঢুকছি। মহাশয়া, কিছু ব্যাপার? রান্নাঘরে মুরগির স্যুপ রান্না করা হয়েছে। আমি আপনার জন্য এক বাটি নিয়ে এসেছি। মহাশয়া, আপনার ভালোবাসা। মহাশয়া, আগামে এমন কাজের লোকদের করিয়ে দিন। আমার 2টি হিসাবের বই পড়া বাকি আছে। আপনি আগে বিশ্রাম করে আসুন। কি শব্দ? মহাশয়া, আমাদের বিয়ে খুবই তাড়াতাড়ি হয়েছিল। আমি আগামীকাল বাড়িতে একটি পার্টি করব। সম্মানজনকভাবে ঘোষ পরিবারের ভবিষ্যৎ মহাশয়াকে সকল বন্ধু প্রিয়জনের সাথে পরিচয় করিয়ে দেব। আপনার মতামত কি? কিন্তু আমরা এখানে বিয়ে করেছি মাত্র। এটা কি খুবই প্রচার প্রসারের কাজ নয়? নয়। আমি অপেক্ষা করতে পারছি না যাতে সবাই দেখতে পায় আমার প্রিয় কত চমৎকার। একে অপরকে ভালোবাসা পাওয়া, এমনকি বাড়িতে স্বামী ও সন্তানের সেবা করা এবং রান্না করা ভালো। আমার কিছু প্রস্তুত করতে হবে। ঘোষ পরিবারের সত্যিই কিছু পুরনো প্রথা প্রণালী রয়েছে। তখন আপনি বিরক্ত না হন মহাশয়া। আমার স্বামীর মতো একটু সহযোগিতা করুন, ঠিক আছে? অবশ্যই। আমি তৃষাকে দেখে আসি। আপনি আগে কাজ করুন। স্যুপ পান করবেন তাহলে? ঠিক আছে। তুই বাজে। তুই আমার কাজ বারবার করলে। এই বাজেটটাকে তোমার দিয়ে দিলাম। শেষ করে লাল শাড়ি ক্লাবে নিয়ে যাও। কমার্শিয়াল প্রস্টিটিউট হিসেবে ব্যবহার করো। ধন্যবাদ মহারাজ। মহাশয়া, তোমাকে স্বাগতম রানী হওয়ার প্রথম ধাপে। আমি ভুল হয়েছে না, এটা মল্লিকা দিদির সেলাই। তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করুন। পূর্বনগরের ঘোষ পরিবারের অরিন্দমের প্রাক্তন স্ত্রী শুভ্রা পালের জীবন ও চেহারা। এটা অগ্রিম। তথ্য পাওয়ার পরে আগের মতোই যোগাযোগ করুন। আপনি চিন্তা নিন না, আমরা বড় বঙ্গরাজ্যের সর্ববৃহৎ তথ্য সংস্থা। দেখে পাচ্ছি সব দিদির আঘাত প্রায় সুস্থ হয়ে গেছে। এটা সত্যিই সুখের বার্তা। রূপা দিদি, এতদিন আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে অনেকদিন দেখিনি। আমি অরিন্দবাবুর সাথে বিয়ে করলাম। এটা সত্যিই বড় সুখের বার্তা। দিদি, শুভেচ্ছা। তবে অরিন্দমবাবু কেমন ব্যক্তি? সে ভালো ব্যক্তি, ভদ্র। আমার সাথেও ভালো। আমি এখানে এসেছি কিছুদিন পরে বাড়িতে পার্টিতে আসার জন্য দিদিদের নিমন্ত্রণ জানাতে। এটা আমার বিয়ের উদযাপনের মতোই হবে। তাহলে আমরা নিশ্চিন্ত। কিন্তু আমাদের মর্যাদা? হ্যাঁ, আমরা যদি চাই তাহলে সবাই আপনাকে হাসির লজ্জা করবে। এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি চাই সব দিদি এখানে আসুন সাক্ষী হয়ে। যে কেউ হাসির লজ্জা করার চেষ্টা করবে তার আগে আমার তীরের সাথে প্রশ্ন করবে। তাহলে আমরা যাব? হ্যাঁ, অবশ্যই আসুন। হ্যাঁ, আমরা নিশ্চিতই সময়ের সাথে পৌঁছব। সবকিছু ঠিক করে রাখো। হ্যাঁ।
মা, অরিন্দম বলেছেন কিছুদিন আগে আপনার স্বাস্থ্য ভালো ছিল না, আপনি গোপনে বিশ্রাম নিয়েছিলেন। আজ আপনার স্বাস্থ্য ভালো হয়েছে? আমার কিছু নেই। তোমার আজ মা, চিন্তা নিন না। আজকের বিরোধে আমি শুরু থেকে শেষ পর্যন্ত নজর রাখব। কোনো ভুল হবে না, এমনটাই। আমি এটাই বলছি না, আমি তোমাকে কিছু বলতে চাই। তোমরা কি করছো? কিছু নেই। মুক্ত করে দিলাম, আরো বাধা দিচ্ছ? আবার বকবক করলে তোমাকে সৈন্যদের দেব। আমি কিছুই বলিনি। প্রিয়, ব্যবস্থা কেমন? কষ্ট করলেন প্রিয়। পার্টি শুরু হবে শীঘ্র। আসুন বসি। সকলকে পার্টিতে আসার জন্য ধন্যবাদ। আমার স্ত্রীর পক্ষ থেকে সবকিছু চিন্তা করুন। অরিন্দম দাদা তো খুব সেবাশীল। পার্টি করানো এটা বাড়ির মহাশয়ের কাজ নয় কি? ঠিক। অরিন্দম দাদা, ভদ্রশ্রী প্রথমে আমাদেরকে চিন্তা করেন না, হ্যাঁ না? সকলকে দুঃখিত সকলকে, আমি মদ পান করতে পারি না। নিরকার। আগে অতিথিদের চিন্তা করেন না। বাবু, আজকের অতিথিরা সব পুরুষ, তোমাদেরই তাদের সেবা করতে হবে। কেন মাকে চিন্তা করতে বলছেন? এটাই ঘোষবাড়ির নিয়ম। তুমি ঘোষ পরিবারের বধূ, তোমার প্রধান হলো স্বামী। কিছু বললে তোমাকে তাই করতে হবে। কিন্তু প্রিয়, বাবা মার ব্যাপার তারা নিজেরাই নিয়ে নেবে। আমরা তাদের ছোট, এখানে মাথা না দিয়ে। তাহলে কিছু না করে থাকা উচিত নয়? একটু বসো। বাবু, মহাশয়া, দিদির বন্ধুরা নতুন বিয়ের শুভেচ্ছা দিতে এসেছেন। কেশান মহাশয়া, আমার 3 বোন কোথায়? কেন তারা এখানে নেই? 3 মহাশয়াকে কিছু জরুরি কাজ হয়েছিল, তাই আগে উপহার দিয়েছিলেন। ধন্যবাদ। এটাই নয়। মা, আপনি কি ভালো আছেন? আমি ভুল করেছিলাম। শাস্তি পাওয়াই সঠিক। আমাকে খাওয়ানো? প্রবীণ ঘোষ মহাশয়া, তিনি হলেন স্ত্রীর মডেল। হ্যাঁ, অরিন্দম দাদার নতুন বউ, তাকে শাস্ত্র শেখানো লাগবে। বেশ, দের হয়ে গেছে। আমরা শুরু করা উচিত নয় আজকের মূল বিষয়টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল বিষয়। ভালো ভালো ভালো। ঘোষ পরিবারের নতুন বউ, এটা পরিবারের মর্যাদার ব্যাপার। নতুন বউকে 4টি পরীক্ষা দিতে হবে, তার মানসম্মততা যাচাই করা হবে। এখানে কোনো ভুল নয়। প্রথম পরীক্ষা, চেহারা পরীক্ষা। তুমি কি করতে চাচ্ছ? মহাশয়, এটা ঘোষ পরিবারের নতুন বউকে গ্রহণের প্রয়োজনীয় নিয়ম। মহাশয়, আপনিও গতকাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি সহযোগিতা করবেন। আপনি ভুলে গেছেন? ঠিক আছে। প্রথমে চেহারা পরীক্ষা। চেহারা মসৃণ, ত্রুটি বা দাগবিহীন। চোখ ও ভ্রূশ্রেণী স্বাভাবিক, মুখের ভঙ্গি শান্ত, দেহের গতি সুন্দর, চলন শান্ত। পদধ্বনি সামঞ্জস্যপূর্ণ, এটাই হলো শীর্ষস্থানীয়। এখন চরিত্র পরীক্ষা। ঘোষ পরিবারের বধূ হলে প্রথমে প্রতিভা প্রয়োজন। বীণা, দামা প্রশ্রয়, কলি কলম ও চিত্রকর্ম সব কিছুতে দক্ষতা প্রয়োজন। তাহলে সামাজিক মিলনে স্বাচ্ছন্দ্যে মিশে যেতে পারবেন এবং ঘোষ পরিবারের মর্যাদা বাড়াবেন। মহাশয়া, দেখান। আমি জানি না। জানেন না? সমস্যা নেই।
মহাশয়ের কণ্ঠস্বর এত মৃদু ও মোহনীয়। আমাদের জন্য একটি গান করলেন তাহলে ভালোই হবে। রামনগরের বিখ্যাত 5 প্রহরের গান কেমন? গান করুন, গান করুন। হ্যাঁ, গান করুন। আমি শুরু করব। ফুলে এর ডালে মেয়েটি বিছানায় বসে মাঝে মাঝে ব্যাকুল। অরিন্দম, এই তোমার নিমন্ত্রিত অতিথি। কি? ঘোষ পরিবার কাকে নিমন্ত্রণ দেয় তারও তোমার বিরোধ? মহাশয়, তারা শুধু মজা করছে। মহাশয়, সহযোগিতা করুন, আমার মর্যাদার কথা ভেবে করুন। ঠিক আছে। তুমি কি করতে চাচ্ছ? বাজনা, কলম, গান, নাচ এগুলো তো আমার পক্ষে নয়, কিন্তু তিন নৃত্যে আমার কিছু জ্ঞান আছে। শান্ত, শান্ত। সকল দর্শক কেমন লেগেছে? কত সৌন্দর্য, কত মায়া! কোনো মহিলার মধ্যে এত দক্ষতা দেখা খুব কমই হয়। তাহলে পুরানো চারকলার মজা পারে গেছে, একটু স্টাইল চেঞ্জ করা ভালো। ঘোষ দাদা, তোমার নতুন বউটা বেশ ভালো, কিন্তু আজকের রাতে প্রথম বাজার, দাম কত হবে? কোন বাজার? প্রিয়, বিনোদ দাদা ব্যবসার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসার কথা। ঠিক আছে, অতিথিরা অপেক্ষা করছেন, চালিয়ে যান। তৃতীয় পরীক্ষা, বিশ্রাম। মহিলা হিসেবে বিশ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো ভুল করা যাবে না। মহাশয়, দয়া করে পর্দার পিছনে যান, পোশাক উতারুন। অবশেষে মূল বাধা শুরু। হ্যাঁ, সকলের চোখ বন্ধ করে দেখুন, দেখুন আজকের রাতে সে রানী হয়ে উঠতে পারে কিনা। অরিন্দম, তুমি কি এত মানুষের সামনে আমাকে পোশাক উতারতে যাচ্ছ? এটাই কি তোমার ঘোষ পরিবারের নিয়ম? প্রিয়, পর্দা বাধা আছে, কেউ দেখতে পারবে না। একবার তো সহযোগিতা করো, এরপরে আমি তোমাকে ভালো করে প্রতিশ্রুতি দেব। মহাশয়া, দয়া করে। আমি ভালো স্ত্রী, ভালো মা, মায়ের শেষ কথা মানতে হবে। ঘোষ পরিবারে বিয়ে করেছি, তাই ঘোষ পরিবারের নিয়ম মানতে হবে। আমি ভালো স্ত্রী, ভালো মা, মায়ের শেষ কথা মানতে হবে। স্বামীর সেবা ও সন্তানের পালন। এটাই সঠিক, নিয়ম মানো। দূরে সরো। নিয়ম? কি নিয়ম মানবো? তুমি তুমি কি করছো? অরিন্দম দাদা, তোমার এই নতুন বউ কিছুটা জোরদার। মেয়েরা তো কিছুটা ঝগড়ালি হলেই মজা লাগে, জোরদার হলে মহিলার মায়াই নষ্ট হয়ে যায়, প্রিয় হয় না। আমি তো তোমার আগের বউটাই পছন্দ করতাম, মৃদু, সেবাশীল, সমবোধনশীল, বিশেষ করে সেই কণ্ঠস্বর। আগের পিংলাকেও ভালো ছিল। আমি তার বাজনা বাজানোর দৃশ্য বিশেষভাবে পছন্দ করতাম। অরিন্দম, তুমি কতবার বিয়ে করেছ? এটা ঠিক নয়। আজকের সবকিছু কেন এত পরিচিত লাগছে? সেই ঘোষ কিভাবে ধীরে ধীরে তোমাদেরকে প্রতারিত করেছিল? শুরুতে সে একদম নিখুঁত ছিল, মৃদু, শিষ্ট। কে জানতো সে এত ক্রুদ্ধ যে বউকে মারত, গালি দিত। সে আরো বিভিন্ন পার্টি ব্যবস্থা করত, ধীরে ধীরে আমাদের সীমা পরীক্ষা করত।
শেষে বিভিন্ন উপায়ে কষ্ট দিয়ে আমাদের জোর করে মানতে বাধ্য করত। তার প্রফিটে টুল হয়ে পড়তে বাধ্য। সে কিছু বিশাল ব্যক্তিকে কমফোর্ট করে রাখত, যাদের বিশেষ প্রাকৃতিকতা ছিল। তারা বিশেষ ধরনের মহিলাকে প্রশিক্ষণ দিত, তাদেরকে সেই বিশাল ব্যক্তিদের বিছানায় পাঠাত। এই পশু, তাকে টুকরো টুকরো করে ফেলা উচিত। অরিন্দম, অসীম, অদা, আজকের ব্যাপারটা সকাল থেকেই সবাই আগ্রহে এলো। এভাবেই আমাদের মাঝে মাঝে বিরক্ত করে দেবেন? শান্তে থাকুন, আজকে আমি সবকিছু ঠিক করে দেব। আমরা আগে সেই করা ঠিকঠাক করেছিলাম একবারের জন্য। আমার সাথে বস্তু বুঝে চলুন। তোমাকে কি এত লোকের সামনে আমাকে মাথা জড়িয়ে দেবে? সকালের সামনে পোশাক উত্তীর্ণ করা, এটাই কি তোমার ঘোষ পরিবারের নিয়ম? পূর্বপুরুষদের নিয়মই এমন। স্ত্রীদের প্রতিপালক তার স্বামী। যা অরিন্দম, তোমাকে নির্দেশ করবে, তোমার শুধুমাত্র মেনে চলার দায়। পোশাক উত্তীর্ণ করার পরে আরো কি নিয়ম? অতিথিদের সাথে খাবার দ্রব্য, এমনকি কিছু বাজারের মেয়ের মতো কাজ? অরিন্দম ঘোষ, তোমার বাড়ির কি বাজে নিয়ম? কেউ ভেবে থাকবে এটা কোনো বাজার? শেষ। রূপা সেন, তোমাকে ভালোভাবে বোঝানো লাগবে। তুমি আর কি করতে চাও? রূপা, কিছু কম বলো। কতটা অশ্লীল! সকালের সামনে মাপ চাইতে হবে। তুমি সুমনা দাসকে চিনো? পিংলা কর্মকার, মধুমিতা ঘোষ। তুমি কার কথা বলছো? আমি চিনি না। অসীম ঘোষ, এখনো বলছো আমাদের চিনি না? তোমরা? তুমি এত সাহসে চেহারা পরিবর্তন করে মেয়েদের সাথে প্রতারণা চালিয়ে? আমরা আজ এখানে এসেছি তোমার প্রকৃতিকে প্রকাশ করতে। তোমরা? ভালো ভালো ভালো, আমি তো তোমাদের নামে চারপাশে ভরছিলাম। কেউ ভেবে না পারে তোমরা নিজেই ফাঁদে ঝরে পড়লে। আমাকে প্রকাশ করতে চাচ্ছ তোমাদের মতো কিছু মেয়ের দ্বারা। ঠিক আছে, তাহলে তোমার সাথে শুরু করব। ছেলে, ছেলে! রূপা সেন, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তাহলে? তোমার কত সাহস! তোমার স্বামীকে আঘাত করলে? একদমই দেখিনি কোনো বড় বাড়ির মেয়ে নিজের স্বামীকে আঘাত করতে সাহস করে। কতটা অদম্য! যদি তাকে শিক্ষা না দেওয়া হয়, তাহলে এখানে কেউ তাকে ছুঁয়ে দেখবে না। তাকে শিখিয়ে ফেলুন। আপনাদের কাছে আর কোনো নতুন মালা না থাকলে যা ওর প্রশ্রয় পায়, তাহলে আপনার বাজার বন্ধ। কারো আছে? রূপা দিদি, সতর্ক থাকুন। এই পশুর লোকেরা সব শক্তিশালী। তুমি কি ভাবো এতদিন বিশাল হয়ে বেড়াইয়ে আমি ভয় পাই? মহাশয়া, তোমার সাথে এত তাড়াতাড়ি ঝগড়া করতে চাইনি, কিন্তু তুমি এত বাধ্যমান কেন? এবং এই মেয়েদের সাথে মিলে এত মানুষের সামনে আমাকে বিরক্ত করলে। তাহলে তোমাকে আগে থেকেই নরকের স্বাদ দেব। তুমি কি করতে চাও? মহাশয়া, যেহেতু পারদের পিছনে দেখানো পছন্দ করেন না, তাহলে সবকিছু খুলে ফেলুন। কারো আছে? তার বস্তু খুলে ফেল। দেখুন তার কি আচার শৃঙ্খলা বা লজ্জা শরম রয়েছে। তুমি তুমি কুস্তি জানো? তুমি আসলে কে? আমি এখানে এসেছি তোমাদের মতো নিন্দিতদের শাস্তি দেবার জন্য। অরিন্দম দাদা, এটা ভেঙে যাওয়া জিনিস নয়। তাড়াতাড়ি কিছু বিশাল কিছু করো। তোমার চারদিকের গুন্ডাকে ডাকো। আমি চাই এই মহিলাকে কুপিত করে মাপ চাইতে দেখতে। চারদিকের গুন্ডা, শুন। এই মহিলাকে জীবিত ধরো।
চারদিকের গুন্ডা হলো এই পশুর শেষ বিশাল কিছু। রূপা দিদি, তুমি তাদেরকে কম মানো না। হরিন্দম, যদি তোমার আর কিছু না থাকে তাহলে এখন তোমার বার। মহাশয়, আমরা একসাথে ছিলাম, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি দিদিরা, এই লোকটার সাথে কি করবেন? তাকেও সাদে দিন, সামনে কাপড় খুলে দেওয়ার। তুমি পাগল হয়ে গেছো। দিদিরা, আগুন! তোমরা কি করবে? আরে তোমরা তোমরা কি করবে? আমাকে ছেড়ে, আমি তোমাদের প্রার্থনা করছি, এভাবে করো না, দয়া করে আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে। আমি ভুল করেছি, আমি তোমাদের প্রার্থনা করছি, আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে। রূপা সেন, তুই কুত্তার বাচ্চা, তোর সাথে মারামারি। তোর মতো টুথপিকের মতো ছোট্ট ব্যক্তির কিছু বাধা দেবার মতো নয়। তুই, আমি ছেলে, ছেলে, তুই তুই এই অদ্ভুত কুশলী, তুই পাগল। আমাদের ঘোষ পরিবার তোমাকে ছাড়বে না। কোথায়? সবাই একসাথে আগ্রহ কর, এই বিশাল কুশলীকে ধরে ফেলো। বৃদ্ধ, এখন তোমার বার। তুই এগিয়ে আসো না। চিন্তা নেই, তোমার এই বৃদ্ধার চেহারা আমার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, কেন পালানো? দেখার আগ্রহী না? আমার ক্রোধ শেষ হয়নি। বেগে, বেগে। দূরে যাও। জাগো, আমার বান্ধবীগুলোর মজা শেষ হয়নি। জাগো, আমার বান্ধবীগণের মজা শেষ হয়নি। আমার মুখ। স্বামী, আজ তোমাকে চা দেওয়া হয়নি। ও তো করো না, আমি তোমাদের কাছে ভিক্ষা করছি, আমাকে মাফ করো। আরে যখন তোমার কাছে আমরা ভিক্ষা করতাম, তখন তুমি কেন আমাদের ছেড়ে দিতে চাইনি? শাস্তি দেওয়া পছন্দ করো না? তুমি মরে যাও। একসাথে ছিলাম, আজ তোমাকে শান্তি দেব। হ্যাঁ, রোদ, মারে মরিয়ে দেবেন না, তাকরার কাগজে স্বাক্ষর দেওয়া হয়নি। এখনই আমাদের চারজনে তাকরার কাগজ লেখো। স্বাক্ষর, এখনই স্বাক্ষর করব। স্বাক্ষর, স্বাক্ষর দিয়েছি। দিদিরা, এই তাকরার কাগজ দেখুন, ঠিক ঠিক এভাবেই আমি বইয়ে দেখেছি। দিদিরা, এখন এই তাকরার কাগজ নিয়ে কার্যালয়ের কাছে জমা দিন। তারপরে তোমরা প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন। রূপা দিদি, তাহলে তুমি? আমারও এই লোকের হিসাব বাকি আছে। আরো
এটা তোড়া পত্রে স্বাক্ষর করে দিলাম, এখন আর কি ব্যাপার? তৃষার মা, তার আগে কোনো নাম ছিল? তার নাম শুভ্রা পালুই। তোমাকে সে চিনা? প্রশ্নের উত্তর দাও, সে আসলে কিভাবে মারা গিয়েছিল? এই, সে 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 আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর সাথে আমার কোনো লেগার নেই। তোমার লেগার নেই? হ্যাঁ, এখনো সত্য না বলছো? রূপা দিদি, বঙ্গরাজ্যের আইন অনুসারে হত্যা অপরাধ। হ্যাঁ রূপা দিদি, এতে শত্রু হয়ে যাবে, এটা ভালো হবে না। আমরা দ্রুত চলে যাই। চলুন রূপা দিদি। বাবু, তোমার কিছু নেই? আমি এমন অবস্থায় কিভাবে ভালো থাকতে পারি? এই মহিলাটা আজকের অপমান আমি তাদেরকে রক্তের বিনিময়ে প্রতিশোধ করব। বাবু, আমার নামপত্র নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যান, তাকে পালানো কাজের লোকদের ধরতে বলুন। ঠিক। তিন দিদি, কেন এখনো তোমরা এখানে? পিংলা দিদির কিছু গুরুত্বপূর্ণ কথা তোমার সাথে বলতে হবে। রূপা দিদি, তোমার যে চিত্র দেখিয়েছিলে আমাদের আরেকবার দেখানো যাবে? এটাই সে, এটাই মল্লিকা, অর্থাৎ অরিন্দমের প্রথম স্ত্রী। নাম শুভ্রা পাল, তৃষার স্বজনীয় মা এবং অরিন্দমের একমাত্র প্রকাশ্য স্ত্রী। আমরা বিয়ে করার সময় তার লাইব্রেরিতে এই চিত্রটি দেখেছিলাম। এটাই মল্লিকা দিদি। তিনি কিভাবে মারা গেলেন? তখন বাড়ির লোকেরা এই ব্যাপারটা সবসময় গোপন রাখত। কহানো হয় তার হৃদরোগের পুনরায় আক্রমণে মারা গেল। কিন্তু পরে যখন আমাকে বসন্ত নিকেতনে পাঠানো হয়েছিল, সেখানে প্রাক্তনদের কথা শুনেছিলাম। কেউ কেউ বলতো একজন বড় ব্যক্তি তাকে চেয়েছিল। অরিন্দম তাকে সেই অতিথির সাথে থাকার জন্য বাধ্য করত, দিনে দিনে কষ্ট দেওয়া। শেষে সামলে না পারে স্বয়ং হত্যা করে মারা গেল। রূপা দিদি, কোথায় যাচ্ছেন? আমি সেই প্রাণীটিকে মেরে ফেলব। শান্ত হও, সেই প্রাণীর জন্য নিজের জীবন বাজিয়ে দেবার কিছু নেই। তোমার মামার কথা ভেবে দেখো। হ্যাঁ রূপা দিদি, এটা চিন্তা করে করা লাগবে। যদি সেই প্রাণীর হত্যা এবং নারীদের বাধ্য করার প্রমাণ পায়, তার পিছনের লাল শাড়ি ক্লাবকে মুছে ফেলব। তখনই সকল নারীর মতো বড় বিপদ দূর হবে। ঠিক। এছাড়া তৃষার কথা, আমরা তাকে সেখানে ক্ষুধার্ত শখের বাসায় রাখতে পারবো না। হ্যাঁ, আমরা পালিয়েছি। তৃষার মাসি এবং আরো অনেক নারী পালানো পারেনি। সেই প্রাণীকে কখনো মাফ করব না। কিন্তু প্রমাণ পেতে হলে আমাদের ঘোষ বাড়িতে ফিরে যেতে হবে। আমি ভেতরে গিয়ে সাহায্য করতে পারি। না, অরিন্দম চতুর, এটা খুব বিপজ্জনক। কাজে কাজে সামনে বেরিয়ে যাব, একে অপরের শত্রু হিসেবে আচরণ করব, তাকে বিভ্রান্ত করতে। ভেতরের লোকেরা শুন, ম্যাজিস্ট্রেটের আদেশে ঘোষ বাড়ির পালানো কাজের লোকদের গ্রেপ্তার করতে এসেছি। কোন পালানো কাজের লোক? এটা আমার বাড়ি, এটা বাড়ি ভঙ্গ। কেউ দেখেছে মধুমিতা, পিংলা ও সুমনা তিনজনকে আপনার বাড়িতে ঢুকছে? তারা ইতিমধ্যে ঘোষ পরিবারের সাথে বিচ্ছেদ করেছে। এই বিচ্ছেদের চিঠি, তাই তারা পালানো কাজের লোক নয়। দাসত্বের চুক্তি এখানে? তাদের তিনজনের স্বাক্ষর সবই এখানে আছে, এটা অস্বীকার করা যায় না। কোথায় না কোথায়। তুমি এত সহজে বিচ্ছেদের চিঠি স্বাক্ষর করলে কারণ ছিল এটাই। রূপা সেন, তোমার ভাগ্য লাভ, তুমি আমার বাড়িতে মাত্র কয়েকদিন এসেছ, না হলে তোমাদের চারজনকে একসাথে নিয়ে যাওয়া হতো। রায় দারোগা, আপনারও আপনার সাথীদের ধন্যবাদ পালানো কাজের লোকদের ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য। সকাল, তাদের ধরো। কে সাহস করবে? আজকে তোমরা এখান থেকে কাউকে নিয়ে যাবে না। এটা প্রশ্রয় বাধা দেওয়া। তোমাকেও নিয়ে যাব। কেউ এই মহিলাকে নিয়ে যাও। রুকুন, রুকুন। আমরা তোমার সাথে যাই। রূপা দিদি, আমাদের কথা ভুলবেন না। যান। মহাশয়া,
এরপরে তোমার বার। অরিন্দম বাবু এসেছেন। সেই বাজারের মেয়ের কাছে পারি নাই, তাহলে তোমাদেরকে কি শান্ত করতে পারবো না? কি ভেবেছিলাম আমার কিছু ব্যাকআপ নেই? তোমরা শুনেছ শত পিঁপড়ার বিষ নামক বিষ? এটা খেলে মানসিক অবস্থা হবে যেন 100 পিঁপড়া আপনার হাড় দেহকে ধীরে ধীরে কামড়ানো, তার মতো চুলকানি। তুই পশু, কি করতে চাচ্ছ? আমি কি করতে চাচ্ছি? মতো না। হয়ে গেল, হয়ে গেল। তুমি কি তৃষার মাকেও এভাবে কষ্ট দিয়েছিলে? হ্যাঁ, তাহলে আমার মনে হয় শুভ্রাপাল শুরুতে তার মতো শক্ত ছিল, যেভাবে সেই বাজারের মেয়ে রূপা সেন। কিন্তু এই জল কারাগারে তাকে 3 দিন বন্দি রাখার পর তার মাথা পাল্টে গেল। তাকেও মারা দিয়েছিলি? কেন আজকে তোমরা একজন মৃতকের এত চিন্তিত? সেই বাজারের মেয়ে রূপা সেন তোমাদেরকে জিজ্ঞাসা করতে বাধ্য করেছিল এমন একটি বাজারের মেয়ে করে তুলবো যে এক স্পর্শে ভেঙে পড়বে। মতো না। তোমার থেকেই শুরু করব। না। জানানো, মহারাজ বাবু লোক পাঠিয়েছেন, নতুন রানীকে বাড়িতে নিতে চান। কেন এত দ্রুত এসেছ? এখন কোথা থেকে খুঁজবো? আমি পারবো। আমি আপনার দুঃখ দূর করতে চাই। তুমি? দিদিমন, আমি পালানো চাইনি, তারা দুজনেই জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। দিদিমন, আমি অতিথিদের সাথে থাকতে চাই। আমি তোমাকে প্রার্থনা করছি, আমাকে আর কষ্ট করো না, ভালো করো। সুমনা, তোমার কি কোনো আতিথ্য নেই? তোমার মতো হলে রূপা দিদির সকাল সন্ধ্যার মায়া ব্যর্থ। আমি তাদেরকে বাঁচানোর কিছু চাইনি। এখানে শান্তিতে থাকলে কি খারাপ? সর্বোত্তম খাবার পান করি, সর্বোত্তম পোশাক পরি, কেবলমাত্র মাঝে মাঝে অতিথিদের সাথে থাকতে হয়। এই জীবনে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি আর আপনাদের সাথে এই ভয় ভরা জীবনযাত্রা চাইনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দিদিমন, আমি জানি কেন রূপা সেন প্রথম মহাশয়ের কথা জানতে চায়। কেন? বলো না। কারণ তার বিড়ম্বনা বোন ইল্লেন দিদিমনের প্রথম মহাশয়া। সে নিশ্চয়ই বিশালবাসের জন্য ফিরে আসবে। দিদিমন, আমাদের আগে থেকেই প্ল্যান করতে হবে। সুমনা, তুমি একজন অজুহাত। আমাদের বিক্রয়পত্র দিদিমনের হাতে, তাহলে পালানোর কি লাভ? ভালো, তোমরা তার দিকে দেখো। সময় মতো তোমরা 3 জনের মধ্যে সবচেয়ে সুন্দর, তাহলে তুমি যাও। যদি তুমি সেই ব্যক্তিকে মোহন করতে পারো, আগামী জীবনে তোমার স্বাগতের কোনো শেষ নেই। ধন্যবাদ দিদিমন। নিয়ে যাও। তোমরা এখানেই থেকে ভালোভাবে পশ্চাতাপ করো। সুমনা দিদি, আমি রূপা দিদি। নিষ্ক্রিয় করা যাবে না। সুমনা দিদিকে নিয়ে গিয়েছে, তার অবশ্যই সেই প্রশ্রয়টির পিছনে কে আছে তা বের করার জন্য তাই এমন করেছে। আমি এখনই তাদেরকে বাধা দেব। ক্রোধে কাজ করো না, এটা করলে সুমনার কষ্টের মানহানি হবে। রূপা দিদি, আমাদের চিন্তা করো না, তাড়াতাড়ি প্রমাণ সংগ্রহ করো। আমরা ভেতরে বাইরে একসাথে কাজ করব। এটা বিশালরের বিষের প্রতিষেধক। এটা খেলে 1 মাসের জন্য বিষ প্রতিরোধী হয়ে যাবে। এটা আপনার অভ্যন্তরীণ আঘাতও সারিয়ে দেবে। তোমাদের অবশ্যই টিকে থাকতে হবে। চিন্তা নেই, এত কষ্ট আমাদের কাছে কিছুই নয়। তাড়াতাড়ি যাও।
তৃষা, সুস্বাদু। রূপা দিদি, আপনি এখানে? মাসি! তৃষা, ভালো বাচ্চা। রূপা দিদি, আপনার মতো ক্ষমতার মালিক ঘোষবাড়ি ছেড়ে যাওয়া খুব সহজ। কঠোর সংগ্রামের পরই আপনি তালাকপত্র পেয়েছেন এবং মুক্তি পেয়েছেন। তাহলে আপনি আবার কেন ফিরে এসেছেন? কারণ আমাকে তদন্ত করতে হবে তৃষার মায়ের মৃত্যুর প্রকৃত কারণ। আপনি শুভ্রা পালকে জানেন? তার নাম শুভ্রা পাল লয়, তার নাম মল্লিকা চৌধুরী। সে ছোটবেলা থেকেই আমার বন্ধু ছিল। তার জীবনে সৌন্দর্যময় ভবিষ্যৎ ছিল, কিন্তু সেই জার জরিন্দম ঘোষের কারণে তার জীবন ধ্বংস করে দিয়েছে। আমি 7 বছর ধরে তাকে খুঁজেছিলাম, কিন্তু শুনলাম সে মারা গেছে। শুভ্রা পাল ভালো মানুষ ছিল, কেবল তার ভাগ্যই খারাপ ছিল। মা, আপনি অবশ্যই জানেন মল্লিকা দিদির মৃত্যুর প্রকৃত কারণ, তাই না? আমাকে বলুন, আমাকে অবশ্যই সত্য জানতে হবে। আমি সেই জার জরিন্দম ঘোষকে কারাগারে পাঠিয়ে দেব। তুমি ঘোষ বাড়ির সাথে ঝগড়া করতে পারবে না, এবং অরিন্দম ঘোষ তো শক্তিশালী। তোমার প্রমাণ থাকলেও কিছুই হবে না। যেতে পারলে তুমি দ্রুত চলে যাও। ঘোষ পরিবার একটা, মাঝে মাঝে যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদেরও নির্যাতন হবে। চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। একটু বোধ করো, আমি কিছুই জানি না। রূপা দিদি, একবার শেষ পরামর্শ দিচ্ছি, যেতে পারলে তুমি দ্রুত চলে যাও, না হলে তুমি পছাতাবে। কোথায়? কিছু দেখছো না? দূরে যাও, তোমাকে দেখলেই বাধে। দাদির মাথা না মার। এবং তুমি, এই বাজার, তোমাদের কারণে কি করে রাতারাতি হারতাম। আমি তোমাদের মারে মারে মারবো। আজ তুমি আমাদের বাঁচিয়েছ। ঠিক আছে রূপা দিদি, যদি তুমি অরিন্দমের প্রমাণ চান, তাহলে তোমার পথ শুরু করো তার মতো। মৃত্যুপ্রাপ্ত বৃদ্ধ, জেগে ওঠো। তুমি কি করছো? অরিন্দম ঘোষ আমার বন্ধুদেরকে ক্যাপচার করে নিয়ে গেছে। তুমি কি জানো? আমি জানি না। বলছি, বাড়ি আর বসন্ত নিকেতন দুটোই আমার ছেলের ব্যবস্থা। আমার কিছু বলার নেই। কিছু থাকলে তার সাথে মোকাবিলা করো। কি শুনি নাই? পুত্রের ঋণ পিতা পরিশোধ করে। তুমি আসলে কি করছো? অরিন্দম ঘোষের অপরাধের প্রমাণ দাও। না, সে আবার ছেলে। জীবন একবারই পাওয়া যায়, কিন্তু ছেলে। তুমি কিভাবে জানলে? এটা অসম্ভব। আমি তাদের মা পুত্রকে গোপনে রেখেছিলাম। তুমি ঠিকানাটা কিভাবে জানলে? তুমি তার সাথে কি করেছো? যতক্ষণ তুমি ভালো ব্যবহার করো তারা নিরাপদ থাকবে। শুনলুম তোমার সাম্প্রতিক দিনে জুয়ার ঋণও বাড়ছে। জুয়ার ঋণও বেশি হয়েছে। দুঃখের ব্যাপার। তোমার ছেলে তোমাকে সবকিছু নিয়ন্ত্রণ করে, পয়সা ব্যয় করতেও অসুবিধা হয়। তুমি কি নিজের মতো জীবনযাপন করতে চাও না? তোমার বৈবাহিক স্ত্রী ও ছেলেকে ফিরিয়ে আন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাও না? তুমি কি করতে চাও? খুব সহজ। অরিন্দম ঘোষের শুভ্রা পালকে হত্যা করার প্রমাণ দাও। এছাড়া লাল শাড়ি ক্লাবের মহিলাদের বিক্রয় এবং বেচারা মহিলাদের বেশ্যা করার প্রমাণ। না, লাল শাড়ি ক্লাব ছাড়া আমি ঘোষ পরিবারের সমৃদ্ধি বজায় রাখবো কিভাবে? তাহলে তার সিদ্ধান্ত তোমার নয়। একদিনের মধ্যে যদি আমার কাছে না পাই যা আমি চাই, তাহলে তোমার মাথা নিচে পড়বে। কাকা, দেখি তো তোমার কি বিকল্প আছে। বাবা, কি খুঁজছেন? বেটা,
গত মাসের হিসাবের বই কিছু সমস্যা ছিল, দেখতে চাচ্ছিলাম ঠিক হয়েছে কিনা। আপনি চিন্তা নিন না, পুরনো দিনেই ঠিক করে দিয়েছিলাম। বেটা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বাবু, আমার পিছনে কি আছে? নেই, কিছুই নেই। একটা জিনিস এমনি মনে পড়ল, আমি আগে যাচ্ছি। তুই কি জঘন্য নারী! এর চেয়েও ভয়ঙ্কর কিছু বাকি আছে। তুই তুই কি খাবার দিয়েছ? মরণ বেশ। একদিনের মধ্যে যদি প্রতিষেধক পায় না, তাহলে পেট ভেঙে মরবে। সময় কম। কাকু, তো দ্রুত সেই জিনিসটা নিয়ে আসুন। সুমনা দিদি, বড় কর্তা বললেন, যদিও নতুন নয়, কিন্তু তার ভালো আচরণের জন্য বড় কর্তা তার সন্তুষ্ট। এটা বড় কর্তার প্রতিশ্রুতি। নবম শ্রেণীর প্রধান কর্মকর্তার পদ, প্রধানত ব্যবসায় সংস্থা পরিচালনা করবেন। আপনি বড় কর্তার কাছে আমার জন্য ধন্যবাদ জানান। বড় কর্তা শুনলেন, যে মহিলা আপনার কাছ থেকে পালিয়েছিলেন তার স্বভাব খুব অদম্য। এদিন বড় কর্তা এই ধরনের মহিলাকে শিক্ষা দিতে চান। 3 দিনের মধ্যে তাকে বাড়িতে পাঠান, না হলে পদটি দেওয়া মতোই তুলে নেওয়া হবে। তার মতো কর। বড় কর্তার চিন্তা নেই, আমি তাকে নিয়ে পাঠিয়ে দেব। তুমি ভালো করেছ, তাকে নিয়ে যাও, ভালোভাবে চিকিৎসা করো। হ্যাঁ, রূপা সেন, তুই কি জঘন্য! দরিদ্র বিধবার সাথে লড়াই করে, সাধারণ লোক কর্তার সাথে লড়াই করে। তোমার ক্ষমতা বেশি হলে কি সরকারি কর্মকর্তাকে আঘাত করা মৃত্যুদণ্ডের অপরাধ। এবার দেখি তুমি কিভাবে পালিয়ে যাবে। এটা সব আপনাদের কারণে। রূপা সেনকে ধরতে পারছেন না, দেখুন কিভাবে তোমাদের শাস্তি দেব। দিদি, মারবেন না। আমার কাছে তাকে ধরার একটা প্ল্যান আছে। তাহলে শুনি। রূপা রূপা, সেন তার কাছে আপনার অপরাধে প্রমাণ সন্ধান করছে। কেননা আমরা তাকে একটা ফেক প্রমাণ দেই। যখন সে সেই ফেক প্রমাণ নিয়ে শাস্ত্রালয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, তখন তাকে মিথ্যাকে অভিযুক্ত করুন। দিদির শাস্ত্রালয়ের সাথে সম্পর্ক দেখে তাকে ধরা কত সহজ হবে। কি চমৎকার আইডিয়া! সুমনা দিদি, রূপা দিদি, এটা সেই লোকের পিছনের ব্যক্তির বাড়ির ঠিকানা। এটা ভালো রাখুন। সুমনা দিদি কষ্ট করলেন। সেই লোকটি খুব শক্তিশালী লাগছিল। তার বাসস্থানও খুব সুরক্ষিত ছিল। আমি তার মুখও দেখতে পারিনি। আমাদের মতো কয়েকজনের মতো তাকে আইনের কাছে প্রকাশ করা অসম্ভব। তাহলে প্রথমে তাকে প্রকাশে আনি। রামনগরের সবাইকে স্বাগত জানাই নতুন প্রধান কর্মকর্তা। প্রধান কর্মকর্তাকে অভিনন্দন। বড় কর্তাদের সাথে সুস্বাগত। শুনেছি ঘোষবাবু সবকিছু ভালো করেন। রামনগরে তার খুব ভালো খ্যাতি রয়েছে। ঘোষবাবু এখানে কর্মকর্তা হলে এখানের লোকেরা সৌভাগ্যশালী হবেন। ঘোপুর দক্ষতার দিকে বিশ্বাস করি। তিনি নিশ্চয়ই এখানে লোকদের আধুনিক জীবনযাত্রা দেবেন। তবে ঘোষবাবুকে একটা সতর্কতা দিতে চাই। এখনো ওপরের বিশেষজ্ঞরা কঠোরভাবে পরীক্ষা করছেন। ঘোষবাবু, আপনার খ্যাতি রক্ষা করুন। কেউ আপনার দোষ পায় না পারে, তাহলে ভালো লাগবে না। সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। ঘোষ, আমি অরিন্দমকে প্রধান কর্মকর্তা হিসেবে প্রত্যাখ্যান করি। তার যোগ্য নয়। আমি অরিন্দমকে প্রধান কর্মকর্তা হিসেবে প্রত্যাখ্যান করছি।
তিনি যোগ্য নন। অরিন্দমদম ঘোষ, তুমি বঙ্গরাজ্যের সর্ববৃহৎ বাসন্ত নিকেতনের সিন্ডিকেটের মালিক, কিন্তু তোমার ব্যবসা হলো নারীদের দেহ বিক্রয়। তোমার কি অধিকার বঙ্গরাজ্যের কর্মকর্তা হিসেবে? তুমি নারীদের বাধ্য করে বেশ্যা করছো, বিয়ের নামে ব্যবহার করে, কিন্তু আসলে তোমার বাসন্ত নিকেতনের সিন্ডিকেটের জন্য রানী বেছে নিচ্ছ। এমনকি তোমার প্রথম স্ত্রীকে কিছু বিশেষ প্রাকৃতিক গ্রাহকের বিছানায় পাঠিয়েছ। যখন সে সহ্য করতে পারল না, তুমি তাকে অত্যাচার করে মরতে বাধ্য করেছ। এরপরও তুমি বিয়ে করলে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রীদের সাথে বিয়ে করলে, তাদের সবকিছুকে রানী করে তৈরি করলে। এইসব অত্যাচার কথায় প্রকাশ করা অসম্ভব। কোথায়? বিখ্যাত লাল শাড়ি ক্লাব। শুনেছি বঙ্গরাজ্যের সকল বাসন্ত নিকেতনের ব্যবসা তার। কত মানচিত্রী নারীকে বিক্রি করা হয়েছে, বাধ্য করে বেশ্যা করা হয়েছে, কত পরিবার ভেঙে পড়েছে। এই মতো অত্যাচারী কোথা কর্মকর্তা হবে? তাকে তুলে ধরা উচিত। অরিন্দম ঘোষ, তুমি একজন পুরোপুরি পশু। আজকে আমি রামনগরের প্রধান বিচারকের সামনে তোমার অপরাধ প্রকাশ করব। আমার মাথায় বেশ কিছু অপরাধ লেগেছে, কিন্তু প্রমাণ কোথায়? যদি তুমি প্রমাণ দেখাতে না পারো, তাহলে আমি তোমাকে প্রত্যাহতি করব। কি বলে আমার প্রমাণ নেই? কে বলে আমার প্রমাণ নেই? আজকে আমি দেখতে চাই রামনগরের প্রধান বিচারককে ন্যায় চাই। রায়বাবু আসলেন। রায়বাবু, বাবু, রায়বাবু, বাবু। আমি রামনগরের প্রধান বিচারক। তুমি কে? কেন এই কোর্টের মাঝে এত শোর করছো? বাবু, আমি রূপা সেন। আজকে নতুন প্রধান কর্মকর্তাকে অরিন্দম ঘোষকে নারীদের বেচারি করে এবং নির্যাতন করার অভিযোগ করছি। বাবু, আমি রূপা সেনকে সত্যকে মিথ্যা করে গ্যাসান্তরিকভাবে মিথ্যা অভিযোগ করছি। যেহেতু তোমরা দুজনেই নিজের অত্যাচারের কথা বলছো, তাহলে তোমাদের প্রমাণ সামনে রাখো। আমি নিজেই সিদ্ধান্ত নেব। বাবু, এই হিসাবের বইয়ে বিস্তারিতভাবে লেখা আছে অরিন্দমের লাল শাড়ি ক্লাবের কিছু গ্রাহকের সাথে ক্ষমতা ও পারিশ্রমের লেনদেন, এছাড়াও তার নারী বিক্রয় এবং বেচারি করার প্রমাণ। বাবু, এই হিসাবের বইটি মিথ্যা। আমার সাক্ষী আছে। মহাশয়া, তোমাকে সবকিছু বলে দাও। কি রূপা সেনই তোমাকে বাধ্য করে বইটি চুরি করিয়েছিল? কিন্তু তুমি আমাকে বিশ্বাসঘাত করতে চাইলে না, তাই মিথ্যা বইটি চুরি করেছিলে। মহোদয়, আমি অভিযোগ করতে চাই অরিন্দম ঘোষের। তিনি মোহনা করে আমাকে বেশ্যা করতে বাধ্য করেছেন। তুই কি আমাকে বোকা বানাচ্ছ? কোর্টের মাঝে তুমি কি হাত মারতে যাচ্ছ? মহোদয়, আমি একজন শ্রদ্ধার্ষী মহিলা। অরিন্দম ঘোষের মোহনা করে আমি তার সাথে বিয়ে করলাম, কিন্তু কেউ জানতো না বিয়ের পর তিনি আমাকে বারবার মারত। সেই সময় আমার শরীরে কোনো জায়গা ছিল না যেখানে আঘাত ছিল না। এটা খুবই দুঃখজনক। এর মতোই নয়, তিনি আমাকে বসন্ত নিকেতনে বিক্রি করেছিলেন, আমাকে বাধ্য করে কাজ করতে। অরিন্দম ঘোষ, তুমি? তোমার আর কি বক্তব্য? মহোদয়, এই মহিলা আমাদের বাড়ির পালানো কাজের লোক। তার অবশ্যই আর কাজ করতে চাইছিল না কাজের লোক হিসেবে। তাই সে রূপা সেনের সাথে একসাথে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা দোষ দিয়েছে। মহোদয়, এই হিসাবপত্রটি জাল। যদি বিশ্বাস না করেন, দেখুন সাবধানে। এখানে টাকার হিসাব মেলে না, এটা সব মিথ্যা। হিসাব রক্ষক, হ্যাঁ মহোদয়। দ্রুত হিসেব করুন। হ্যাঁ মহোদয়। মহোদয়, এই হিসাবপত্রটি স্পষ্ট। সকল টাকার হিসাব স্পষ্টভাবে লেখা আছে। আমি ঘোষণা করছি, এটা সত্য। এটা অসম্ভব।
তোমার কাছে সত্যিকারের হিসাব কিভাবে? এটা জানতে চাইলে তোমার ভালো বাবাকে জিজ্ঞাসা করো। অরিন্দম ঘোষকে অভিযুক্ত করছি নারীদের বেধার্যতার জন্য। ভালো, তোমরা সবাই একসাথে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। হ্যাঁ, তাহলে না হলে কিভাবে দুই বোনকে বাঁচিয়ে রাখতাম? বড় কর্তা, দয়া করে সত্যের সন্ধান করুন এবং তাকে কঠোর শাস্তি দিন। কিন্তু এই সাক্ষ্য এবং প্রমাণ শুধুমাত্র প্রমাণ করে যে অরিন্দম ঘোষ নারীদের বেধার্যতার জন্য বাধ্য করেছিল। এটা প্রমাণ করতে পারে না যে তিনি মানব জাতির নিধন করেছেন। বড় কর্তা, আমি কখনো মানুষ মেরেছি না। এটা সবই তারা আমার ওপর বিশালা করছে। আমার আরো এক সাক্ষী আছে, তিনি সরাসরি দেখেছেন অরিন্দম ঘোষের বিধ্বংসী কাজের পুরো প্রক্রিয়া। তৃষা, মাসি, মা বাঁচতে ছিলেন, তিনিও নীরব বৃদ্ধা একসাথে ছিলেন, কেউ কেউ জানে না। থাকে, তিনি হলো শুধুমাত্র ঘোষবাড়ির নীরব বৃদ্ধা। শুনেছি তিনি মোটেই বধির নিগুড়। তাকে সাক্ষী করবে? এটা তো মজার ব্যাপার। দিদি, দয়া করে সব সত্য বলুন। মহাশয়া, আমি বধির নিগূঢ় নই। শুধু মুখ বন্ধ করার ভয়ে নিগূঢ় বধির ভান করছিলাম। আমি সাক্ষ্যে দেখেছিলাম তিনি মহাশয়াকে মারে ফেলেছিলেন। তুমি মহাশয় এত ভালো মানুষ, মৃদু ও দয়ালু, আমাদের চাকরদের প্রতি কখনো মারপিট করেননি। এত ভালো মানুষ, এই লোকটি জীবন দিয়েছেন। বড় কর্তা, তাকে শাস্তি দিন। বড় কর্তা, আমি বিরক্ত বড় কর্তা। প্রমাণ সুস্পষ্ট। তুমি এখনো বিরোধ করছো? তুমি মহিলাদের বিক্রি করেছো, জীবনকে হাস্যকর করেছো। আইনানুসারে মৃত্যুদণ্ড কারো আছে? হ্যাঁ মহাশয়। তাকে কারাগারে পাঠান। শরৎকালে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বড় কর্তা, আমি বিরক্ত। বড় কর্তা। হ্যাঁ মহাশয়। এই হিসাবে তথ্য অনুসারে লাল শাড়ি ক্লাবের গোপন ব্যবসা সব বন্ধ করে ফেলো। হ্যাঁ, সব বন্ধ করে ফেলো। জি। তোমাকে বিয়ে করা ভুল ছিল। তোমাকে বিয়ে করার পর মারে ফেলবো। রূপা সেন, তোমাকে ছাড়বো না। নিয়ে যাও। ভালোই রূপা দিদি, অরিন্দম ঘোষ তার প্রাপ্য শাস্তি পেয়েছে। হ্যাঁ, সুমনা দাসকে এই খবরটা জানলে সে নিশ্চয়ই খুশি হবে। কিন্তু তার আঘাত এখনো ভালো নয়, তাই সে নিজের চোখে দেখতে পারছে না অরিন্দমকে শাস্তি পাচ্ছে। যখন তার মাথা কাটা হবে, আমরা একসাথে যাব। মল্লিকা দিদি, আমি তোমার প্রতিশোধ করেছি। তোমার আত্মা যদি জানে, তাহলে শান্তি পাবে। হে ভেবে পারত যে সদাচারের মতো তুমি তো চোরে চোরে মদ পান করতে প্রিয়। এটা সসেরা প্রকারের মদ, এবার পান করে নিতে পারো, চিন্তা নেই। আমি তৃষাকে ঘোষবাড়ি থেকে বের করে সুন্দরভাবে লালন করব। রূপা দিদি, দুর্ভাগ্য, অরিন্দমকে নির্দোষ বলা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কি? আমরা এখন কি করব? কি সত্যি কোন আশা নেই? যেহেতু আইন কাজ করছে না, তাহলে শুধুমাত্র আমার জগতের পদ্ধতি ব্যবহার করতে হবে। তোমার কারণে আমার অর্ধেক সম্পদ ব্যয় হয়েছিল। আমি তোমাকে ক্ষমা করব না। পুত্র, আমিও চাইনি। সবই সেই মহিলার দোষ। সে আমাকে মরণ বিষ দিয়েছিল। যদি হিসাবের বই চুরি না করতাম, তাহলে মারা যেতাম। শুধুমাত্র মরণ বিষ ছিল? কিন্তু শুনেছি তোমার বাইরেও একজন আছে।
বাবু, তুমি কি আমাকে শেষ করতে চাচ্ছ এবং নিজেই শাসন করতে চাচ্ছ? আমি বাবু, ভয় পান করো না। তোমার বাইরের সেই মহিলা এবং সন্তান আমি তাদের শেষ করিয়েছি। এখন তোমার কোনো দুর্বলতা নেই। কেউ তোমাকে হুমকি দিতে পারবে না। তোমার মতো। হ্যাঁ, কিন্তু আমার ভাইয়ের সঙ্গীর ব্যাপার খুব গোপন ছিল। সেই মহিলাটি কিভাবে জানলো? তুমি করেছিলে? তুমি এই বিশ্বাসঘাতক! মারে মারে মারবো! তুমি এই বিশ্বাসঘাতক! মারে মারে মারবো! তুমি রানুমা ও বাবুকে মারলে! তোমাকে মেরে ফেলবো! তাদের প্রতিশোধ! তোমাকে মেরে ফেলবো, বিশ্বাসঘাতক! তুই বিশ্বাসঘাতক! তোমার সাথে তো হিসেব নেই। তুই কি সাহস করে নিজেই এখানে এসেছো? তুই এখানে আবার কেন এসেছো? তুই আজ এখানে কি করছো? কি, তুই দেখলে যে আমি ঠিকঠাক কোর্ট থেকে বের হয়েছি তাই তুই বিস্মিত? তুই ও তারা বিশ্বাসঘাতক। এতদিন চক্রান্ত করেছিলে, কিন্তু আমার কিছু করতে পারলি না। তোমার ভেতরে কি ব্যর্থতার মতো লাগছে? তোমাকে বলে দিচ্ছি, এই জগতে যদি টাকা ও ক্ষমতা থাকে তাহলে কিছু করতে পারবে। আর তোমাদের মতো তোমরা কিছু নিম্ন স্তরের মহিলা, এমনকি যদি বিশাল অত্যাচার হয়, কোর্ট তোমার কিছু করবে না। তাহলে তোমাকে মুখ করে নিতে হবে। যেহেতু বঙ্গরাজ্যের আইন তোমাকে শাস্তি দিতে পারে না, তাহলে শুধুমাত্র শক্তি ব্যবহার করব। অরিন্দম ঘোষ, মরো! কালো সাদা গুন্ডা। রূপা সেন, এদের দুজনকে আমি বিশাল টাকায় কারাগারের বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়েছি। তুমি যেহেতু আজ এখানে এসেছ, তাহলে আর আমার হাত থেকে পালানো ভাবো না। দুজন, বার্তা বোঝা? যদি তাকে জীবিত পেতে পারো, এই সব টাকা তোমাদের। রূপা দিদি, কারাগারের বাইরে থেকে তোমার শীর্ষস্থানীয় কাটার দেখতে চাই। আক্রমণ করো! আজ তোমাকে মেরে ফেলবো। মল্লিকা দিদি ও অন্যান্য তোমার কারণে শিকার হওয়া মহিলাদের প্রতিশোধ নেব। হ্যাঁ, অপেক্ষা করো। যদি তুমি আমাকে মেরে ফেলো, তৃষাকেও বাঁচানো যাবে না। নিয়ে আসো। তৃষা, দিদি, মাসি, তৃষা ভয় পাচ্ছে। তৃষা ভয় পানো, মাসি এখনই তোমাকে বাঁচিয়ে নেবে। রূপা সেন, একদম সামনে এগিয়ে যাও, তাহলে এখনই তাকে মার ফেলবো। অরিন্দম ঘোষ, তুমি একজন প্রাকৃতিক মানব পশু। বাঘও নিজের সন্তানকে খায় না। তুমি তোমার নিজের সন্তানের সাথে কাজ করছো। নিজের সন্তান? তার বাবার নামই জানা নেই। এমনকি যদি নিজের সন্তান, তাহলে কি? এই ছোট্ট মেয়ের জীবন দিয়ে তোমার এই শক্তির বিনিময়ে তোমাকে জয় করতে পারলে তাহলে তার মূল্য? তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেব, তবে শর্তে তোমার তীরু ফেলে দাও। তারপর স্বাগতে আমার লোকেরা তোমাকে বেঁধবে। না হলে রোধ করো। রূপা সেন, তোমার শেষ পর্যন্ত আমার হাতে পড়েছে। কি? এখনই তৃষাকে এবং মাসিকে ছেড়ে দাও, না হলে এখনই তোমার মতো করব। ঠিক আছে, তুমি তার কথা শুনলে না? তাদেরকে ছেড়ে দাও। তৃষাকে নিয়ে যাও। কিন্তু তুমি কি তৃষার সাথে একসাথে ভুগতে চাও? তৃষা মাত্র 5 বছরের। তাড়াতাড়ি যাও। এখনই তোমাদের সাথে হিসেব করতে হবে।
তোমরা তুমি কি করতে চাচ্ছ? আমাকে মেরে ফেললে তোমারও মৃত্যু হবে। তোমার প্রচুর টাকা নাকি? হ্যাঁ 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 আছে, আমি সব টাকা তোমাকে দেব, আমার সমস্ত সম্পদ তোমাকে দেব। চিন্তা নেই, তোমার চুরি করা সকালের টাকা আমি তোমার দ্বারা নিপীড়িতদের কাছে দেব, এবং তোমার লাল শাড়ি ক্লাব আমি এক এক করে ধ্বংস করব। তোমাদেরকে ধ্বংস করতে পারবো না। তুমি আমাকে মাফ করো, আমাদেরকে মাফ করো, দয়া করে আমাদেরকে মাফ করো। আমাদের জীবন রাখুন, আমাদের বাঁচান, হে আমাকে মারো না। আমি শুভ্রাপাল মারা যাওয়ার আগে কিছু রেখে গেছে। জিনিসটা কোথায়? ঘরের ভিতরে, আমি আপনাকে নিয়ে যেতে পারি। সামনে যাও। জিনিসটা কোথায়? জিনিসটা এখানেই। নিয়ে বের করো। রূপা দিদি, আমরা আপনার নির্দেশ মতো করেছি। ঘোষ বাড়ির বাইরে ঘোষ মহাশয়াকে এবং তৃষাকে সাথে নিয়ে এনেছি। তৃষা ক্লান্ত হয়েছিল, তাই শোয়া গেছে। তাহলে ভালো। রূপা দিদি, আপনি সেই লোকটিকে মারে ফেললেন। তারা মারা গেলে মারা গেল, কিন্তু রূপা দিদি, আপনার পুলিশ ধরে ফেলবে। সেই দুজনকে পালিয়ে যেতে দিলাম। আমি রামনগরের প্রত্যেক কোণায় তাদের খুঁজে পাইনি। এই ব্যাপারটা এখানেই শেষ করুন। এটাই ভাগ্য। এখান থেকে চলে যাই, আমাদের নিজের জীবন যাপন করি। কিছু করার নেই। না, আমি কখনোই তাদেরকে কাজ করার মতো করব না। মধুমিতা দিদি কোথায়? ত্রিশন্য স্ন্যাক কিনতে গিয়েছিল। তাহলে একটু আগেই ফিরে আসতে পারত। কিছু পাড়ার লোক দেখেছে কেউ তাকে অত্যাচার করে নিয়ে গেছে। এটা সেই জানোয়ারের কাজ। কিন্তু এখন তাকেও খুঁজে পাচ্ছি না। কিভাবে মধুমিতাকে বাঁচাই মাসি? আপনি কি জানেন ঘোষ পরিবারের কোনো গোপন স্থান আছে? হয়, তাদের একটি গোপন বাড়ি আছে যেখানে তারা গোপন কাজ করে। এটাই তার উদ্দেশ্য। কিন্তু আমি জানি না সেই বাড়ির স্থান। তারা কখনোই আমাকে নিয়ে গিয়েনি। আমি গিয়েছিলাম, সেই মানচিত্র। আমি তোমাদেরকে পাঠিয়ে দেব বিনোদপুরের মামার বাড়িতে। রূপা দিদি, তুমি একা? চিন্তা করবেন না, এবার এটা শেষ করে রাখবো। বাবু, সেই শয়তানি এখানে পৌঁছবে না। কি ভয়! আমাদের গোপন বাড়ি কেউ না নিয়ে এখানে পৌঁছানো অসম্ভব। যখন তোমার মজা পারবে তখন তোমাকে পুকুরে ডুবিয়ে মাছের খাবার করব। রূপা দিদি আমাকে বাঁচাবে। তোমাকে বাঁচাবে? আমি ইতিমধ্যে বিশাল বাজেটে দেশের শীর্ষস্থানীয় মারদনকারী কে নিযুক্ত করেছি। তুমি শীঘ্রই সাথে সাথে থাকবে। একদিন দেখি নাই তুই এত বেশি আমাকে মিস করছো। তুমি এখানে কিভাবে পৌঁছলে? রূপা দিদি, আমি জানতাম তুমি আমাকে বাঁচিয়ে নেবে। কেউ আসো, কেঁদে ফেল।
মধুমিতা দিদি, তুমি কি ভালো আছো? আমি ভালো আছি। কেউ আসো তাড়াতাড়ি বের হয়ে আমাকে রক্ষা করো। তোমার ব্যর্থ চেষ্টা করা বাজে না। এই বাগানে তোমাদের ব্যতীত অন্য সব আমি ওষুধ দিয়ে মেরে ফেলেছি। আমি তোমাকে সতর্ক করছি, এখানে এতে কিছু বাজে কথা বার কর না। এই বাড়িটা গোপন, কেউ না নিয়ে কেউ পাবে না এবং প্রবেশ করতে পারবে না। তোমার যদি কিছু অলৌকিক ক্ষমতা থাকে, তোমার কখনোই সম্ভব নয় গোপনে প্রবেশ করতে। কারণ মধুমিতা দিদি নিজেকে বিনিময়ে পথের মানচিত্র পাঠিয়েছিলেন। কম কথা, আজকে নতুন ও পুরনো বিরক্তি একসাথে শোধ করব। তুমি তুমি আসলে কি করতে চাচ্ছ? তুমি 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 পারবে না। আমাদের সবাইকে মেরে ফেলতে চাচ্ছ। এক জীবনের বিনিময়ে এটা মূল্যায়নযোগ্য নয়। আজকে আমি এখানে কিছু না করে ফিরে যেতে চাইনি। তোমার প্রিয় কাজ নাকি মানুষকে কষ্ট দেওয়া? এখন তোমাকে বোঝানো হবে কষ্টের স্বাদ। মাফ করো, আমি ভুল করেছি। আমি মরতে চাই না। আমাকে শেষ সুযোগ দাও, আমাকে বাঁচিয়ে রাখো দয়া করে। দের হয়ে গেছে, পরের জীবনে দেখা হবে। তুমি জোজিং কি চাও? আমি সব অপরাধ স্বীকার করি, এখনো কাজ নেই। এখনই স্বীকার করলে বাজে গেছে। তোমাদের রানী বেছে নেওয়ার মানদণ্ড কি ছিল তা মনে পড়ছে? ও হ্যাঁ, মুখের ত্বক প্রাকৃতিক, কোনো দাগ বা দাগ নেই, চোখ ও ভূষণ সুন্দর, চেহারা মার্জিত, শরীর দৃশ্যমান, আচরণ মার্জিত ও সৌন্দর্যপূর্ণ, চলনে পদধ্বনি মাঝারি হিসেবে তাকেই সেরা বেছে নেওয়া হয়। আমি তোমাদের মুখ দেখতে আসলাম। তুমি কি করবে? তুমি হাসি না, হাস হাস। এত বাজে হাসি চোখ দূষণ করে। তাহলে আমি তোমাকে সাহায্য করি। মারো না। এটা ভালো, সাদা মুখোশ, এটাই দেখতে ভালো লাগে। এরপরে কি ছিল? চরিত্র পরীক্ষা। তোমাদের দুজন আমার সামনে নাচো। কি? রূপাশান, তুমি পাগল হয়ে গেছো? কোনো পুরুষ কোথায় নাচে? হাত হাত হাত। আমি নাচবো। আমি নাচবো। তুমি নাচবে না? না, আমি নাচবো। বুঝছো? আমি নাচবো। এটা কি নাচ? হ্যাঁ, তুই কার্কশ কুমে। এরপর এখন আসল মজা, এখন জমির পরীক্ষা। তোমরা নিজে নিজে বেঁধবে নাকি আমি বেঁধে দেবো? তুমি 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 অত্যাচার করছো। কিছুই বলা না হলেও আমি তোমার মাসির স্বামী। এটা সমাজের নীতি লঙ্ঘন। দেখে মনে হয় তোমরা চান আমি নিজেই করি। তাহলে বেঁধে দেব। তুমি পাগল। এটাই পাগলতার শুরু। জমির পরীক্ষার পর এরপর কি তোমরা ভুলে গেছো? সমস্যা নেই, তাহলে আমার নিয়ম মেনে চলো। এটা কি জিনিস? তোমরা কামের ব্যবসায়ী না, এত শীর্ষস্থানীয় প্রেমের ওষুধ চিনতে পারছো না? প্রেমের ওষুধ? তুই 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 আদে তোমরা কি এইভাবেই ভালো পরিবারের মেয়েদের ব্যবহার করতো? এখন আমি শুধু তোমাদের কাজ আপনারা প্রত্যক্ষ করতে দিচ্ছি, এতেই তোমরা সহ্য করতে পারছো না।
মাথায় আছে পশ্চিম বাজার। পশ্চিম বাজার সব সময় ব্যস্ত, সেখানে সব কিছু হয়। তখন সবকিছু দেখতে পাবেন তোমাদের দুজন একসাথে খেলার কেমন দৃশ্য। কেমন? তুই, তোমার মানে কি? তুই আমাকে আর বাবাকে, তুই... শুধুমাত্র তোমাদের দুজন নয়, দেখছো তোমাদের সাথে কাজ করা ছিল সকালেরা, সবকিছু আমার কবলে। একটু পরে তোমরা সবাই একসাথে খেলবে। কেমন? এই দৃশ্যটা ভাবো, কত মজার হবে। আমার মনে হয় তোমরা শীঘ্রই দীর্ঘস্থায়ী স্বীকৃতি পাবে। দিদি, আমাকে ছাড় দিন, আমি সব বলবো। তোমার ক্ষতিপূরণ চাইছিল না? তাহলে তাকে চিন্তা করো। সকালের কাজ তার, আমি শুধু সহযোগী। তুই বোকা বৃদ্ধ, তুই কি বকছো? দিদি, আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের ভরে আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে প্রার্থনা করছি। ঠিক আছে, তাহলে এভাবে একটা খেলা করি। তোমাদের দুজনে একে অপরের অপরাধ ব্যাখ্যা করবে। যে বেশি বলবে তাকে মাফ করব। কেমন? আমি বলবো। এই ভিলার একটা গোপন কক্ষ আছে, তার ভিতরে আছে বিভিন্ন বড় ব্যক্তির প্রতীক এবং সাম্প্রতিক ক্রয়কৃত ছোট মেয়েরা। শিক্ষিত করার পর, ক্রয় করার পর তাদের বিক্রি করা হবে। তুই বন্ধ কর, তুই বোকা বৃদ্ধ। তুই ভাবছো তুই সব বললে সে তোকে মাফ করবে? আমি তাকে মাফ করব কিনা সেটা আলাদা কথা, কিন্তু তোমার শুরু হবে খুব খারাপ। তোমাদের মতো যদি প্রত্যেকে 100 টাকা দেই, তাহলে কি অনেক লোক কান্না করে ঝগড়া করবে তোমাদের মালিক হতে? পাগল রূপা সেন, তুই পাগল হয়ে গেছো। সকালের বাজার মিস করবেন না। একজন 20 বছরের জোয়ান লোক আজ বিক্রি করা হবে, প্রত্যেকে 100 টাকা। তাহলে যেহেতু চাই, তাহলে খেলুন। 100 টাকা? তুমি কি টাকা চুরি করছো? খেয়ে আগ্রহী হবে একজন পুরুষের। ঠিক। আপনাদের কিছু দেবেন না? আমি দেব আপনাদেরকে। প্রত্যেকে 100 টাকা। যে বেশি বাজে করবে, আমি আরো 100 টাকা দেব। আমি চাই। দূরে, আমি আগে। আমি এমন কিছু পছন্দ করি, একজন সাদা মুখ ছোট বাবু। আমাকে নাশ। আমার 50 টাকা। কিছু বার বাঁধাতে পারবো? অবশ্যই পারবে। আমার 30 টাকা। দূরে, আমাকে ছুঁয়ে বাজে। দূরে, আমাকে ছেড়ে ছেড়ে যাও। দূরে যাও। দূরে। কিছুটা জোরদার। রূপা সেন, তোমার চেষ্টা নয় কি আমাকে অপরাধ স্বীকার করতে? এখনই আমি কোর্টে যাব, জীবনব্যাপী কারাগারে রাখো। আমি তোমাকে প্রার্থনা করছি, আমাকে কোর্টে পাঠিয়ে দাও। কে জানে তুমি আবার ম্যাজিস্ট্রেটকে কুচক্র করে তোমাদের ছেড়ে দেবে। না, কদাচিৎ নয়। এখনই আমাকে কোর্টে পাঠিয়ে দাও নতুন প্রধান বিচারক বাবু, সর্বজনীনভাবে ন্যায়পরায়ণ। আমি তোমাকে প্রার্থনা করছি, আমাকে সেখানে পাঠিয়ে দাও। আমাকে ভুগিয়ে না, একটু মারো, মারো করে। রূপা দিদি, তিনি সত্য বলছেন। নতুন প্রধান বিচারক বাবু সকালে সূর্যের মতো ন্যায়পরায়ণ। তিনি আমাদের ন্যায় করবেন। ঠিক আছে। দুঃখিত সবাইকে, এই লোকটার আমার কাজ আছে। আমিও যাব, দয়া করে আমাকেও কোর্টে নিয়ে যান। তদন্তে প্রমাণিত, ঘোষবাবু ছেলে বহু বছর ধরে লাভের লোভে প্রতিষ্ঠা করেছেন অনেক বাসনা ঘর। এই ধরনের দুর্নীতির কেন্দ্র স্থানীয় নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও শ্রদ্ধার্ষী নারীদের কুপথে প্ররোচিত করেছেন। এই প্রকারের কাজ অত্যন্ত নিন্দনীয়। আমি বঙ্গরাজ্যের আইনানুসারে আইনের মতো নিম্নলিখিত বিচার দিচ্ছি। ঘোষবাবু ছেলে ককাপাল কাটা দ্বারা মৃত্যুদণ্ড। সকলের প্রতি সতর্কতার সূত্রপাত। তাদের সমস্ত সম্পত্তি সরকারের কাছে জমা দেওয়া হবে। এর মধ্যে 2/3 ব্যবহার করা হবে ভুক্তভোগীদের সাথে এবং তাদের পরিবারের সাথে। বাকি 1/3 স্থানীয় ট্রেজারিতে জমা দেওয়া হবে। জল প্রশ্রয় ব্যবস্থা, দরিদ্র বিধবাদের সেবা এবং জনসেবার কাজে। বাসনা ঘরগুলো তৎক্ষণাৎ বন্ধ করা হবে। সকল সামগ্রী ধ্বংস করা হবে। এটা চিরকালের জন্য শেষ। আমি আশা করি পুরো জেলার লোকেরা এই মামলাটির শিক্ষা নেবেন। রাজ্যের আইন মেনে চলুন এবং শান্তি বজায় রাখুন। হ্যালো,
তাদের নিয়ে যান। যাও। ধন্যবাদ বড় কর্তা। হ্যাঁ, রূপা দিদি কোথায় গেলেন? এত গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এখানে নেই। এটা সত্যিই দুঃখের বিষয়। তিনি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছেন। রূপা সেন, তুমি কি করবে? তোমার জীবন। বাবু, আমি অপরাধ স্বীকার করছি। আমি ঘুষ নিয়েছি, জমিদারি চালিয়েছি, দরিদ্রদের কুপ্রশ্রয় করেছি। আমি কর্মকর্তার যোগ্য নই। বাবু, অনুগ্রহ করুন, কঠোর শাস্তি দিন। রূপা দিদি, এখানে কোথাও নয়। কিছু লাগলে আইনের পথে চলুন, আইনের মতো করুন। প্রধান বিচারক বাবু, আপনি কি নিশ্চিত করতে পারেন যে পৃথিবীর প্রত্যেক ব্যক্তির ন্যায় তার ব্যবস্থা করবেন, বিশেষ করে নারীদের? আপনি এত বেপরোয়া, একদিন কষ্টে পড়বেন। আমি ভয় পাই না। আমি শুধু বলতে চাই পৃথিবীর প্রত্যেক নারীকে যে তাদের প্রয়োজন নেই পুরুষের নির্ভরতায়। তারা একজন স্বাধীন ব্যক্তি হতে পারে, তারা নিজের দ্বারা জীবিকা নির্বাহ করতে পারে, তারা শক্তির সামনে ভয় পায় না। আমি প্রত্যাশা করি একদিন নারীরাও পুরুষের মতো হবে। এই পৃথিবীতে সবাই সমান। রূপা দিদি, আজকের বিদায়ের পর কবে আবার দেখা হবে জানি না। তোমাদের সবার নিজের জীবিকা হয়েছে। এখন থেকে তোমরা এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারো, কিন্তু এই পৃথিবীতে এখনো অনেক লাল শাড়ি ক্লাবের মতো জায়গা রয়েছে। এখন যেহেতু লড়াই করতে পারি, তাই সেই লোকদের সাহায্য করতে চাই যাদের আরও দরকার। তৃষা, তোমাদের হাতে দিচ্ছি। চিন্তা নেই। রূপা মাসি, নিজেকে ভালো করুন। নিজেকে ভালো করুন।